তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু পাইথন। আজকে আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে পাইথন কি জিনিস, তাই না? পাইথন কিভাবে কাজ করে, এর আগের ক্লাসগুলোতে বোঝা গেছে। এরপরে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ভ্যারিয়েবল জিনিসটা কি, কিভাবে কাজ করে, রিয়েল লাইফে আসলে ভ্যারিয়েবল জিনিসটা কিভাবে কাজ করে। এমনকি আমরা একটা উদাহরণও দেখছিলাম যে চেয়ার আসলে কি ভ্যারিয়েবল নাকি হচ্ছে ভ্যালু, তাই না? আমরা আসলে কি পৃথিবীতে একটা ভ্যালু, আর কিছুই না, কারণ আমাদের জায়গায় আরেকজন আসবে, তাই না? পৃথিবীটা হচ্ছে ভ্যারিয়েবল, সে সবসময় অ্যাবজর্ব করে আর আমরা সবসময় পরিবর্তন হইতে থাকি। আমাদের ঠিকানা আরেকজন চলে আসে, আমরা এখান থেকে ডিলিট হয়ে যাই, তাই তো? সো আমরা গত ক্লাসে বেশ কিছু জিনিস শিখেছিলাম। তা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু দেখবেন, ঠিক আছে? যদি না শোনা যায় তাহলে বলবেন। তো তাহলে আমরা এই যে একটা ভ্যারিয়েবল নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তো আজকে আমি আরেকটু ক্লিয়ার করি প্রথম থেকে যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। তো প্রথমেই হচ্ছে যে আমাদের প্রোগ্রামিংয়ের কাজটাই হচ্ছে একটা ডেটাকে প্রসেস করা, সেটা কন্ডিশন দিয়ে হোক, লুপ দিয়ে হোক, বারবার ঘুরায় হোক, যেভাবেই হোক সেটাকে নিয়ে কাজ করা। তো ডেটাকে যদি আমরা কাজ করতে চাই তাহলে ডেটা থাকা লাগবে, আর ডেটা যদি থাকতে হয় তাহলে কোথাও রাখা লাগবে। তার মানে কি, আমার ডেটা রাখার পাত্র লাগবে, সেই পাত্রটা কাজ করে ভ্যারিয়েবল। ওকে, তাহলে ভ্যারিয়েবলটা কি করে, আমার ডেটাটাকে হোল্ড করে রাখে, ঠিক আছে? যখন আমার প্রয়োজন হয় তখন ওই ডেটাটাকে আমি নিয়ে আসি, অথবা ডেটাটাকে আপডেট করি, ঠিক আছে? আমার প্রয়োজন হলে ওটার সাথে যোগ করি, বিয়োগ করি, ওটার ভিতরে আবার রাখি, ঠিক আছে? তো তাহলে আমরা এটাকে একটা উদাহরণ হিসেবে নিয়েছিলাম যে একটা পাতিল হচ্ছে আমার কি একটা পাত্র, সেটার ভিতরে আমি যা রাখি সেগুলো আমার কি ভ্যালু, তাই না? তো তাহলে আমরা পাত্রের ভিতরে যে ভ্যালুটা রাখি সেটাকে আমরা আসলে আলটিমেটলি ডেটা বলতেছি। ক্লিয়ার? তো ডেটা অর্গানাইজড নাকি আনঅর্গানাইজড? অর্গানাইজড। তাহলে ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে আনঅর্গানাইজড নাকি? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ডাটা হচ্ছে যে কোনো র্যান্ডম যা কিছু আছে সবই ডাটা, বাট ওটা অর্গানাইজড হইতেও পারে, নাও হইতে পারে, বাট ইনফরমেশন সবসময় অর্গানাইজড, ঠিক আছে? তো তাহলে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবলের ভিতরে ডেটাও রাখতে পারি, ইনফরমেশনও রাখতে পারি। তো ডাটাবেজে আমরা কি রাখি, ইনফরমেশন রাখি নাকি ডেটা রাখি? ডেটা ইনফরমেশন দুটাই থাকে, কারণ ইনফরমেশনই এক প্রকার ডেটা, ঠিক আছে? কারণ ওটা অর্গানাইজড, এজন্য ওটাকে আমরা ইনফরমেশন বলবো, ডেটাও বলবো, কারণ ওটা তো আলটিমেটলি ডেটা, তাই না? বাট ভ্যারিয়েবলের ভিতরে শুধু কি থাকে, ডেটা থাকে, ওটা ইনফরমেশন হইতেও পারে, নাও হইতে পারে। আমার ক্লিয়ার? তাহলে আমরা ভ্যারিয়েবলের ভিতরে কি রাখি, একটা পাত্রের ভিতরে ভ্যালু রাখি, ওই ভ্যালুটাকে আমরা কি বলতেছি, ডেটা। তাহলে এই যে পাত্রের ভিতরে রাখবো, এই রাখার জন্য আমার কি লাগবে, একটা সাইন লাগবে, সেই সাইনটার নাম কি, অ্যাসাইন সাইন, ঠিক আছে? এই যে আমরা যে অ্যাসাইন সাইন আছে, এই অ্যাসাইন সাইনটার মাধ্যমে বুঝতে পারবো বামে কি আছে, ভ্যারিয়েবল, আর ডানে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? আর ভ্যালু সবসময় কি হইতে পারে, বিভিন্ন টাইপের হইতে পারে। আজকে আমরা সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব, যে ভ্যালুগুলোকে কতভাবে ভাগ করা যায়, ঠিক আছে? তো আমরা গতদিন আরো কিছু শিখেছিলাম যে একটা পাত্রের নামকরণ, সেটা কিভাবে কিভাবে করা যায়, তাই না? তো একটা ভ্যালু, যেমন এই যে পাতিল, এই নামটা রাখতে গেলে, এই যে নামটা রাখতেছি, এ রাখতে গেলে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। কি কি চিন্তা করতে হয়, আমাদের প্রথম যে লেটারটা পি, এটা অবশ্যই কি হইতে হবে, হয় আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হইতে হবে, অথবা কি যে কোনো একটা লেটার দিয়ে স্টার্ট হইতে হবে, ঠিক আছে? লেটারটা অবশ্যই এ টু জেড এর মধ্যে হইতে হবে, সেটা বড় হাতের হোক আর ছোট হাতের। অনলাইনে সবাই বুঝতে পারতেছি? একটু রেসপন্স করবেন। আমরা গত ক্লাসকে আলটিমেটলি, আচ্ছা, তো তাহলে প্রথম লেটারটা কি হইতে হবে, অবশ্যই অ্যালফাবেট হইতে হবে অথবা আন্ডারস্কোর হইতে হবে। ক্লিয়ার? নাম্বার কোনোভাবে হওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, না কোনো সমস্যা নাই, আন্ডারস্কোর দিয়েও স্টার্ট করতে পারেন, ক্যাপিটাল স্মল লেটার যে কোনো একটা লেটার দিয়ে স্টার্ট করেন। লেটারের পরে আপনি নাম্বার ইউজ করতে পারবেন। তাহলে প্রথম যে লেটারটা, সেটার পরে আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, শেষে ইউজ করতে পারেন, মাঝে ইউজ করতে পারেন, ঠিক আছে? বাট কোনোভাবেই স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। স্পেশাল ক্যারেক্টার কোনগুলা, এ টু জেড, 0 থেকে 9 এবং আন্ডারস্কোর বাদ দিয়ে পৃথিবীতে যত ধরনের সাইন দেখতে পান,
এবং কিবোর্ডে আছে সেগুলো এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে? আমি যদি এখানে ফুল স্টপ ইউজ করতে চাই পারবো না, আমি যদি কমা ইউজ করতে চাই পারবো না, ঠিক আছে? আচ্ছা, একটা ভ্যারিয়েবলের ভিতরে কখনোই স্পেস হবে না, কি হবে না? স্পেস দেওয়া যাবে না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন? আন্ডারস্কোর দিবেন, ঠিক আছে? ওকে, কোনো ধরনের কিওয়ার্ড আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। কিওয়ার্ড কি জিনিস? যেই ওয়ার্ডগুলা প্রোগ্রামিং তার নিজস্ব কাজে, নির্দিষ্ট কাজে ইউজ করে, যেমন ইফ সে একটা কন্ডিশন দিতে ইউজ করে, যেমন ফর সে একটা লুপ বানাতে ইউজ করে, যেমন ইন সে একটা সার্চে ইউজ করে, যেমন অ্যাজ সে অ্যাজ ইট ইজ একটা সেম নামে সে শর্টকাট একটা নাম তৈরি করতে হয় তখন অ্যাজ ইউজ করে, মানে সেম জিনিসটাকে একইভাবে ইউজ করার জন্য অ্যাজ ইউজ করে, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। বুঝতে পারছি? তাহলে বেশ কয়েকটা রুলস অনুযায়ী আমাদের একটা নাম রাখতে হয়, ঠিক আছে? তাহলে এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো নাম রাখতে পারেন, বাট এই রুলসগুলো একটু মেনটেন করতে হবে। তো রুলসগুলো কোথায় আমি দেখাই দিছিলাম যে আপনারা W3-তে গেলে কি করতে পারবেন, এই যে W3-তে স্কুলে গেলে এই যে পাইথন টিউটোরিয়াল, এর ভিতরে আমরা কি করব? ভ্যারিয়েবল কই, এই যে ভ্যারিয়েবলের ভিতরে এই যে ভ্যারিয়েবল নেম, ঠিক আছে? এই নেমে আসলে আপনাকে এই যে রুলসগুলো বলে দিছে, ঠিক আছে? তাহলে আমি যা যা বললাম সেগুলাই এর মধ্যে আছে। আর একটা রুলস বাকি আছে, সেটা কি? আমাদের ভ্যারিয়েবল কি কেস সেনসিটিভ। তাহলে আমরা যে নামে যেভাবে দিব ঠিক ওইভাবে লিখতে হবে। যেমন এজ আর এজ আমাদের কাছে সেম, বাট ওই ল্যাঙ্গুয়েজে এই দুটো কিন্তু আলাদা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? সো এজ আলাদা জিনিস, এজ আলাদা জিনিস, আবার এটাও আলাদা জিনিস। তাহলে আমাদের কি করতে হবে? সেম টু সেম কপি করতে হবে, যেটা বড় হাতে সেটা বড় হাতে, যেটা ছোট হাতে সেটা ছোট হাতে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় কি কি খেয়াল রাখবো বুঝাইতে পারছি? এগুলো আপনারা আবার বাসায় প্র্যাকটিস করবেন, ওকে? আজকে আমরা দেখব যে এই যে ভ্যালু আমরা রাখি ভ্যারিয়েবলের ভিতরে, পাত্রের ভিতরে ভ্যালু রাখি, সব পাত্র কি সমান? প্লেটের ভিতরে আমরা যা রাখি আমরা কি হাঁড়ির ভিতরে তাও রাখি? অনেক সময় রাখি। কিছু জিনিস সেম থাকতে পারে, আবার কিছু জিনিস আলাদাও থাকতে পারে। আমরা কি প্লেটে চা রান্না করি? করি না, তার মানে ওই প্লেটের কাজ আলাদা। বুঝতে পারছি? আবার আমরা কি মগের ভিতরেও চা রান্না করতে পারি না, তাহলে মগের কাজও আলাদা, ঠিক আছে? আবার আমরা যে পাতিল ইউজ করি, সব পাতিল কি সমান? আমাদের যদি দুইজনের মানুষ দরকার হয়, দুইজনের খাবার, তাহলে কি আমরা তামাড়ি নিয়ে আসবো? আনবো না। তাহলে ওই আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি করি? এক একটা পাত্র ইউজ করি, ঠিক আছে? এখন প্রয়োজনটা কখন পড়ে? প্রয়োজনটা পড়ে আমার ভ্যালুর উপর ডিপেন্ড করে। আমার যদি দুইজনের খাবার রান্না করতে হয় তাহলে আমি ছোট পাতিল নিব, আমার যদি 100 জনের রান্না করতে হয় তাহলে বড় পাতিল নিব। তাহলে আমাকে প্রয়োজন অনুযায়ী আমার কি করতে হচ্ছে? ভ্যারিয়েবলের সাইজ চেঞ্জ করতে হচ্ছে। বুঝতে পারছি? আপনার নাম? ফাহিম। আপনি কি পাইথনের স্টুডেন্ট? আচ্ছা, এর আগে আসছিলেন? আচ্ছা, বসুন। ওকে, তো তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদেরকে এখন কি করতে হবে? ক্যাটাগরাইজ করতে হবে। আমাদের ডেটাগুলোকে কি করতে হবে? ক্যাটাগরিতে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি কি ক্যাটাগরি থাকতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে? তো প্রথমে আমরা নাম্বার চিন্তা করি, যে আমাদের যত কাজ আছে ম্যাথমেটিক্যালে সব কি নাম্বার দিয়ে কাজ করি। তাহলে এই নাম্বারগুলোকে যদি আমি ভাগ করতে যাই, আচ্ছা আমাদের এখানে ডাটা টাইপ আছে, আমরা ডাটা টাইপে যাই। আমরা ভ্যারিয়েবলে আবার আসবো, ঠিক আছে? আগে আমরা ডাটা টাইপটা বুঝি, কারণ ওই যে স্ট্রিংয়ে একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে? একটু নাম্বারে ঝামেলা হচ্ছে, দশমিকে ঝামেলা হচ্ছে, তো ওগুলো আগে ক্লিয়ার করে তারপর আমরা আবার ভ্যারিয়েবলে যাব, ঠিক আছে? তো আমরা মুখে যা বলি, ঠিক আছে, আমরা ভাষায় যা লিখি, যেগুলোকে আমরা টেক্সট আকারে কাজ করতে পারি, যেমন টেক্সটের ভিতরে সব কিছু চলে আসে, স্পেশাল ক্যারেক্টার, মানে আপনার কিবোর্ডে যা আছে সব কিছু কি আপনি টেক্সটের আন্ডারে নিয়ে আসতে পারেন না? আপনার প্রয়োজন হয় না? যেমন আপনি বাসায় যখন টাকা লাগবে তখন চিঠি যদি লেখেন, তাহলে ওখানে নাম্বার চলে আসবে, দশমিক চলে আসবে, তাই না? এরপরে হচ্ছে আপনার ফুল স্টপ চলে আসবে, তার মানে স্পেশাল ক্যারেক্টার চলে আসলো, টেক্সট চলে আসলো। তার মানে কি? টেক্সট মানেই আমরা বুঝে যাব যে সব কিছু আছে, ওই ভাষার যা আছে
সব কিছু কি কার ভিতরে আছে? ও টেক্সটের ভিতরে আছে। আর টেক্সটটাকে আমরা বলি কি? স্ট্রিং। ঠিক আছে? তো আরো সহজভাবে যদি বুঝতে চাই তাহলে কি বলবো, যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যা থাকবে, আমরা এই যে ডাবল কোটেশন, এই যে স্পেস রাখছি, এটাও কিন্তু একটা স্ট্রিং। আমার ক্লিয়ার? তাহলে এখানে জয়টা স্ট্রিং, মানে জয়টা হচ্ছে স্পেস রাখছি, সেই কয়টা স্পেস একসাথে করলে যা হয় সেটাকে আমরা কি বলতেছি? স্ট্রিং বলতেছি। কারণ এখানে স্ট্রিং কয়টা? একটাই। স্ট্রিং কি? একটা। কারণ ডাবল কোটেশন জয়টা থাকবে, স্ট্রিং কয়টা? আমার এখানে ডাবল কোটেশন একটা, তার মানে স্ট্রিং আমার একটা। আমার ক্লিয়ার? তাহলে স্ট্রিং এর ভিতরে কি চলে আসবে? আমি যা কিছু চাই, আমার কিবোর্ডে যা আছে আমার সব আনতে পারবো, তাই না? বুঝতে পারছি? তো এই যে স্ট্রিং এর ভিতরে এক একটা লেটার দেখতে পাচ্ছেন, এই এক একটা লেটারকে আমরা আবার অন্যান্য ভাষায়, মানে পাইথনে এটা নাই, বাট যেমন সি প্রোগ্রামিং, তারপরে হচ্ছে জাভা, এগুলোতে একটা নাম আছে, সেটা নাম হচ্ছে কি? ক্যারেক্টার। কি বলা হয়? ক্যারেক্টার। আপনি যে কোনো সিম্বল, সিম্বল বলতে কি বোঝায়? চিহ্ন, প্রতীক, তাই না? তো আগেকার যুগে কি করতো, যখন ভাষা ছিল না তখন কি মানুষ বুঝাইতো না? কিভাবে বুঝাইতো? যেমন ডেঞ্জার সাইন দেখছেন? তো ডেঞ্জার সাইনে কি লেখা থাকে? ডেঞ্জার অনেকে লিখে দেয়, বাট আলটিমেটলি ওই সাইনটাই তো ডেঞ্জার, তাই না? ওই সাইন দেখলে বোঝা যাবে যে এখানে আপনার যাওয়া ঠিক হবে না। বুঝতে পারছি? তাহলে ওইটা কি? একটা সাইন। ওই সাইনটাও কিন্তু একটা ক্যারেক্টার। বুঝতে পারছি? পুরো সাইনটা কি? একটা ক্যারেক্টার। আগুন দেখলে আপনি বুঝেন যে এটা আগুন, তাই না? তার মানে কি? ওই সাইনটাও একটা ক্যারেক্টার। তাহলে এই যে এ বি সি ডি, এগুলো এক একটা ক্যারেক্টার, 1 2 3 4, এগুলো এক একটা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে কি বোঝায়? প্রত্যেকটা চিহ্ন, যে চিহ্ন দ্বারা নির্দিষ্ট কিছু বোঝায়, সেটাই আমার ক্যারেক্টার। ফুল স্টপও একটা ক্যারেক্টার। এম আই ক্লিয়ার? এখন একের বেশি ক্যারেক্টার অথবা একটা যদি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে থাকে, তাহলে আমরা ওটাকে কি বলবো? স্ট্রিং। তাহলে স্ট্রিং আর ক্যারেক্টার বুঝাতে পারছি। স্ট্রিং এর ভিতরে এক একটা চিহ্নকে আমরা কি বলবো? ক্যারেক্টার। অন্য ল্যাঙ্গুয়েজে, বাট পাইথনে ক্যারেক্টারের ইউজটা নাই। ঠিক আছে? বাট অন্য ল্যাঙ্গুয়েজে তো আপনাকে কখনো না কখনো কাজ করতে হবে, তো ক্যারেক্টারটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নাম্বার সিস্টেমে আছি। আমরা যত ধরনের নাম্বার নিয়ে কাজ করি সেগুলোকে আমরা কি করতে পারি? অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, বাট আমাদের এখানে মাত্র 3টা ভাগে ভাগ করছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে 4টা ভাগে ভাগ করে। তা আমি দুটাই বলতেছি। যেমন পাইথনে এটাকে নাম্বার সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করে, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট, আর একটা হলো কি? কমপ্লেক্স। তো ইন্টিজার কোনটা? ইন্টিজার হচ্ছে যেটার মধ্যে কোনো দশমিক বা ভগ্নাংশ থাকবে না, এক কথাই শেষ। যেমন আমার 10-এর সাথে কি কোনো দশমিক আছে? 10-এর সাথে যদি দশমিক 0 থাকে, তাও ওটাকে আমরা ইন্টিজার বলতে পারবো না। বুঝতে পারছি? তাহলে ইন্টিজার বলতে হলে সেটা কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে, ওটার কোনো ভগ্নাংশ থাকবে না। ক্লিয়ার? যেটা ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা কি বলবো? ফ্লোট। ঠিক আছে? তা আমরা একটা উদাহরণ দেখি। তো এটা নাম্বার এবং ফ্লোট বা নাম্বার সিস্টেম যেগুলো, সেগুলো কখনো ডাবল কোটেশনে হয় না। বুঝতে পারছি? মানে আপনি লিখতে পারবেন ডাবল কোটেশনে, বাট যদি শুধু নাম্বার বুঝাতে চান তাহলে ডাবল কোটেশন দেওয়া লাগবে না। ঠিক আছে? ধরেন আপনি একটা ভ্যারিয়েবল বানাচ্ছেন পি দিয়ে, পি এর ভিতরে আপনি নাম্বার অ্যাসাইন করবেন। তাহলে আমি ধরেন 50 দিলাম, আমাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে না। যদি আমি ভুল করেও ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দেই, তাহলে আর এটা নাম্বার থাকবে না, এটাকে বলবো আমরা স্ট্রিং। কি বলবো? তাহলে ডাবল কোটেশন বুঝাইতে পারছি, সিঙ্গেল কোটেশন বুঝাইতে পারছি। আর পাইথনে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন সেম জিনিস। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো তাহলে আমরা নাম্বারকে কখনোই সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখবো না। অনলাইনে সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ, ওকে। তো এখন তাহলে এখন যদি দশমিক শূন্য থাকে, তাহলে এটি কি আর ইন্টিজার বলতে পারবো? তাহলে পি কি? ইন্টিজার। এখন ফ্লোট হয়ে গেছে। ফ্লোট মানেই হচ্ছে কি? দশমিক বা ভগ্নাংশ, তাই না? তো তাহলে আমরা ভগ্নাংশকে কি বলবো? ফ্লোট বলবো। ঠিক আছে? তাহলে পি এখন কি টাইপের ভ্যারিয়েবল? ফ্লোট। আর যদি দশমিক কেটে দেই তাহলে এটা পি কে, তাহলে কি টাইপের ভ্যারিয়েবল? ইন্টিজার। ঠিক আছে? বাট যদি এটার সাথে যে যোগ করি, কমপ্লেক্স। ঠিক আছে?
আচ্ছা এখানে যে কারণটা কি বলি সেটা হচ্ছে এটার সাথে যদি আমি যে দেই তাহলে কি হবে, এটা কমপ্লেক্স হবে। কমপ্লেক্স জিনিসটা কি এটা আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? তো আমরা এখানে একটু দেখাই। আচ্ছা আমরা অনলাইনে দেখি কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ বাট এই রেকর্ডের ভরসায় থাকেন না, ক্লাসেরটা ক্লাসেই বুঝেন, ঠিক আছে? হ্যাঁ আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য রেকর্ড করার, ঠিক আছে? আচ্ছা এখানে এত ইয়া করা নাই, আমি আপনাদেরকে একটা পিকচার দেখাই তাহলেই হবে। এই যে পিকচার দেখাই, তো এইখানে দেখেন আমাদের রুট, এইটা একটা রুট ওভার 15 আছে, তাই না? এটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু রুটের ভিতরে যখনই আমি মাইনাস দিয়ে দিব তখনই এটা হচ্ছে কাল্পনিক, ঠিক আছে? যে নাম্বার নাই সেটাকে আবার আপনি যদি রুট করেন মাইনাস দিয়ে, বুঝতে পারছি? মাইনাস মানে কি, এটা আপনার কাছে নাই, প্লাস মানে কি আপনার কাছে আছে, তাই তো? এখন যেটা আছে সেটাকে তো আপনি রুট ওভার করতে পারেন, কিন্তু যেটা নাই সেটাকে আপনি কিভাবে রুট করবেন, আমি কি বুঝাইতে পারতেছি? তখন তারা একটা নাম দিল, এটাকে বলা হয় কি কমপ্লেক্স নাম্বার, এবং এটাকে বাংলায় বলা হয় কাল্পনিক নাম্বার। তবে এই কাল্পনিক নাম্বারের উপর বেস করেও কাজ করা হয়, যেমন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো, এগুলো কিন্তু এই কাল্পনিক নাম্বার কমপ্লেক্স নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু আলটিমেটলি অ্যান্সারগুলো আসে, বুঝতে পারছি? সো এগুলো বাস্তব, চোখে দেখা যায় না, কল্পনা মানে কাউন্ট করা যায় না, বাট এগুলো আছে, ঠিক আছে? তো তাহলে কমপ্লেক্স নাম্বার কোনগুলো, যেটা ভিতরে রুটের ভিতরে মাইনাস দিয়ে কোনো কিছু থাকবে, বুঝতে পারছি? তাহলে ওই নাম্বারগুলোকে আমার চিহ্নিত করার জন্য কি করি, ম্যাথমেটিক্সে আই দিয়ে কনভার্ট করি, যে 15i, কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে জে দিয়ে এটাকে কি করা হয়, চিহ্নিত করা হয়, ঠিক আছে? তো যখন জে থাকবে, কোনো নাম্বারের পরে যদি জে থাকে তাহলে আমরা ধরে নিব এটা কি একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? এই যে দেখেন 1j মানে কি, এক্স তাহলে কি টাইপের ভেরিয়েবল, কমপ্লেক্স ভেরিয়েবল, ক্লিয়ার? তবে কমপ্লেক্স নিয়ে আমাদের অত বেশি কাজ নাই, সো আমাদের ইন্টিজার ফ্লোট এগুলো নিয়ে বুঝলেই হবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাবল, যেটা আমাদের এই ল্যাঙ্গুয়েজে নাই, বাট সি প্রোগ্রামিং বা জাভা বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এটা পাবেন। সেই ডাবলটা কি জিনিস, ডাবল হচ্ছে ফ্লোটের পর মানে দশমিকের পর, এই যে আমরা যেমন ধরেন দশমিকের পর আবিজাবে দিচ্ছি, ঠিক আছে? যদি দশমিকের পর 6 ডিজিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে এই 4 ডিজিট পর্যন্ত যদি কোনো ভ্যারিয়েবল সংরক্ষণ করতে পারে তাহলে ওটাকে বলবো ফ্লোট। কয় ডিজিট, দশমিকের পরে 6 ডিজিট, 6 ডিজিট পর্যন্ত সংরক্ষণ করতে পারে কে, ফ্লোট। কিন্তু এরপরও যদি আমার দশমিক প্রয়োজন হয় তাহলে রাখতে হবে না? তাহলে রাখার জন্য আমরা তখন ইউজ করি ডাবল। ডাবল কি করে, 15 ডিজিট পর্যন্ত সংরক্ষণ করতে পারে। দশমিকের পরে কয় ডিজিট, 15 ডিজিট। তাহলে আমার এটা যদি ডাবল বানায় অন্য ল্যাঙ্গুয়েজে, তাহলে এখানে আরো কয়টা হচ্ছে ডিজিট রাখতে পারবো, 2 4 6 8 10টা, তার মানে আরো 5টা আমি ভ্যালু রাখতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি এটা ফ্লোটে থাকে তাহলে কি করবে, 6টাকে রাখবে, বাকিগুলা কি করবে, ফেলে দিবে। কেন ফেলে দিবে আমি বলেন তো? দারুণ ক্ষমতা নাই। একটা গ্লাসে পানি যতখানি ধরবে অতখানি তো রাখবেন নাকি? এরপরও যদি আপনি পানি ঢালতে থাকেন তাহলে কি হয়ে যাবে, উমড়ে পড়ে যাবে। তাহলে ওই পানিটা কি আপনি ওই পাত্রের ভিতরে পাবেন? সেম ব্যাপার। তাহলে ভ্যারিয়েবলের ভিতরে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতেই সে অতটুকু জিনিস রাখতে পারবে, এর বেশি সে রাখতে পারবে না। তাহলে ওটা কি হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাবে। আর ওভারফ্লো জিনিসপত্র আমি কি করতে পারবো না, সংরক্ষণ করতে পারবো না। তাহলে যখন আমাকে ওইটাও সংরক্ষণ করতে হবে তখন আমরা কি করবো, ডাবলে কনভার্ট করবো। তবে ওই ইস্যুটা আমাদের এই ফ্লোটে নাই, যার কারণে কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি? তাহলে পাইথনে আমার ফ্লোটেই সব কাজ হয়ে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি করলাম, টেক্সট যেটা স্ট্রিং, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, নাম্বার একটা হলো ইন্টিজার যেটার কোনো দশমিক থাকবে না, আরেকটা থাকবে দশমিক
বুঝতে পারছি? ওটাকে বলবো আমরা ফ্লোট। সেটা দশমিকের আগে আপনার ইন্টিজার থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন 50 দশমিক সামথিং দিছি, এখন যদি শুধু দশমিক সামথিং থাকে এটাও ফ্লোট, আবার 50 দশমিক সামথিং দিলাম এটাও ফ্লোট। তার মানে কি দশমিকের আগে কিছু থাকুক বা না থাকুক, দশমিক থাকলে ওটা ফ্লোট। ক্লিয়ার? এবার কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে আমরা কি দিয়ে বুঝবো? এটাই যদি কমপ্লেক্স নাম্বার বানাই তাহলে কি করব? জাস্ট জে দিব। জে দিলেই বুঝে যাবো এটা একটা কমপ্লেক্স নাম্বার। যেহেতু আমরা এখানে রুট করতে পারতেছি না, এখানে রুট করতে পারতেছি, তাহলে জে দিলেই বুঝে যাবে এটা মাইনাস রুট। জে মাইনাস রুটের পরিবর্তে। ঠিক আছে? ক্লিয়ার? তো যেহেতু আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে অত বেশি প্যারা নাই, সো আমাদের ওটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, তাহলে আমাদের দুইটা ডাটা টাইপ আমরা ক্লিয়ার হলাম। একটা হলো টেক্সট টাইপ, যেটাকে আমরা স্ট্রিং বলতেছি। এটা হলো নিউমেরিক্যাল বা নাম্বার, সেই নাম্বারগুলোকে আমরা 3 ভাগে ভাগ করছি। এবার আছে সিকোয়েন্স। সিকোয়েন্সটা কি জিনিস? সিকোয়েন্সটা বুঝতে হলে আমাদেরকে আগে ভ্যারিয়েবল এই ভ্যালুটা বুঝতে হবে। এইখানে আমরা কয়টা ভ্যালু রাখছি পি এর ভিতরে? একটা। তো আমরা একটা পাত্রের ভিতরে খিচুড়ি রান্না করতে পারি না? খিচুড়ির ভিতরে কয় পদ থাকে? একটাই পদ থাকে নাকি একের বেশি পদ থাকে? অনেকগুলা পদ থাকে, তাই না? তো এই যে অনেকগুলা পদ এক পাতিলে রান্না করতেছেন, তখন বলতেছেন খিচুড়ি। আমার ক্লিয়ার? তাহলে একটা ভ্যারিয়েবলের ভিতরে যদি একের বেশি ভ্যালু রাখতে চান, তখন আমাদের একটা কনসেপ্ট আছে, সেটার নাম হচ্ছে অ্যারে। সেই কনসেপ্টের নাম কি? অ্যারে। এই অ্যারেটাকে পাইথনে আরো 4 ভাগে ভাগ করছে, যেটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজে ভাগ করে না। বাট পাইথনে আরো সহজ করার জন্য কি করছে? সিকিউরিটি আরো বিল্ড আপ করার জন্য 4 ভাগে ভাগ করছে। একটা হলো লিস্ট, আরেকটা হলো টাপল, আরেকটা হলো কি সেট, আরেকটা ডিকশনারি। এই 4 ভাগে ভাগ করছে। এগুলোকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো সিকোয়েন্স। কারণ এগুলো একটার পর আরেকটা থাকে, এদেরকে একগুচ্ছ আকারে পাওয়া যায়। বুঝতে পারছি? তো এটা করার পিছনে কারণ হইতেছে, একটা হলো অর্গানাইজড আর একটা হলো আনঅর্গানাইজড। ঠিক আছে? আপনি একটা ভ্যারিয়েবল, ও আরেকটা ভ্যারিয়েবল, ও আরেকটা ভ্যারিয়েবল, ও আরেকটা ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল যদি আমরা চেয়ারগুলোকে ধরি, হিসাব করেন চেয়ার, তো চেয়ারগুলো যদি ভ্যারিয়েবল হয় এবং এক একটা চেয়ারকে আমরা কি করতে পারবো? এক এক জায়গায় রেখে আসতে পারবো না? পারবো কি না? তাহলে এই যে এক একটা চেয়ারকে যদি আমি খুঁজে আনতে যাই, খুঁজে বের করতে চাই, তাহলে আমার যে সময় লাগবে, আর সব চেয়ার যদি এক জায়গায় রাখি তাহলে যে সময়টা লাগবে, কোনটার ভিতরে বেশি সময় লাগবে? এক এক জায়গায় যেটা থাকবে সেটাতে খুঁজে আনতে সময় লাগবে বেশি। কিন্তু এক জায়গাতেই যদি সব চেয়ারগুলো থাকে, তাহলে কি সিকোয়েন্স আকারে যদি চেয়ারগুলো থাকে তাহলে খুঁজে পেতে সহজ হবে। তাহলে এই যে সিকোয়েন্স আকারে রাখার জন্য আমরা কি করছি? ডেটা স্ট্রাকচার ইউজ করছি, যে ডেটাগুলোকে সাজাবো, স্ট্রাক্ট করবো, যেন আমার খোঁজার সময় খুব তাড়াতাড়ি পায়। তাহলে আমার সিস্টেমটা লোড নিবে কম, বুঝতে পারছি? ফাস্ট হবে বেশি, আমার অ্যাপসটা ইউজ করে ইউজার মজা পাবে বেশি। আমার ক্লিয়ার? তো তাহলে আমরা যখন হচ্ছে একসাথে ডেটাগুলো লাগবে, তখন আমরা সিকোয়েন্স আকারে রাখবো নাকি আলাদা আলাদা ভ্যারিয়েবলে পি পি করে রাখবো? একসাথে রাখবো, সিকোয়েন্স আকারে রাখবো, যেন একটার পর আরেকটাকে খুঁজে পাই। বুঝতে পারছি? তার মানে এটা কি অর্গানাইজড হলো? এটাকে আমরা বলতেছি ডাটা স্ট্রাকচারের একটা অংশ। ঠিক আছে? একটা হলো প্রিমিটিভ আর একটা হলো নন প্রিমিটিভ। তা আমরা যে পি দিয়ে করতেছি, পি অ্যাসাইন 50, এটা হলো প্রিমিটিভ ডাটা টাইপ। এই প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে আমরা কি করতেছি? ইন্টিজার, ফ্লোট, তারপরে হচ্ছে কমপ্লেক্স, এরপরে স্ট্রিং, এগুলা। আর নন প্রিমিটিভ বলতে কি বোঝায়? এই যে অ্যারে, অ্যারের 4টা ভাগ, সিকোয়েন্স। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তো তাহলে আমরা কি করতেছি? এখন নন প্রিমিটিভে চলে আসছি। নন প্রিমিটিভের মধ্যে কোথায় আসছি? সিকোয়েন্সে। তো সিকোয়েন্সের ভিতরে কি কি আছে? লিস্ট আছে, টাপল আছে, আর রেঞ্জ আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাপিং টাইপ। তো ম্যাপিং বলতে বোঝায় আমরা এগুলো যখন কাজ করব তখন আরো সুন্দরভাবে বুঝবো। ম্যাপিংটা বলতে এরকম যে আমার আর আপনার সাথে একটা লিঙ্ক আছে। ঠিক আছে? এই লিঙ্কটাকে যদি আরেকটু ক্লিয়ার করি, আমাকে যদি খুঁজতে হয়, আপনারা আমাকে কোনোভাবে খুঁজে পাচ্ছেন না ধরেন, তাহলে আপনি আমাকে কিভাবে খুঁজে পাবেন? আপনাদের ক্লাস বাদে আমাকে খুঁজে পাওয়ার ওয়ে কি কি আছে? হোয়াটসঅ্যাপ,
না ফোন নাম্বার, ইমেইল, আমার অফিসের যেখানে আমি বসি, তাই না? তাই এই যে এক একটা রেফারেন্সের বদলে আপনি আমাকে খুঁজে পাচ্ছেন, এটা কি বলতেছি ম্যাপিং। ঠিক আছে, আমার নাম্বার ছাড়া আপনি আমাকে ফোন দিয়ে পাবেন, তাহলে ম্যাপিং হবে? আমার নাম্বার যদি ভুল করে আরেকটা ডিজিট চেঞ্জ করে ফোন দেন, আমাকে পাবেন কোনো দিন? ম্যাপিংটা কি বুঝাতে পারছি? ওই নাম্বারটা ছাড়া আপনি আমাকে খুঁজে পাবেনই না, তাহলে ওটাকে বলতেছি আমরা ম্যাপিং। এইরকম আপনার যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন না দিলে আপনাকে পাওয়া যাবে না, আরেকজনেরও সেম। আবার আইডি দিয়ে চিন্তা করেন, আপনার যে আইডি ওই আইডি ছাড়া আমি যদি অন্য কোনো আইডি দিয়ে আপনাকে যদি সার্চ করি পাওয়া যাবে? পসিবল। তাহলে এটিকে আমরা ম্যাপিং বলতেছি। তো যতক্ষণ না আপনার ওই আইডিটা জানতেছি ততক্ষণ আপনাকে খুঁজে পাচ্ছি না, যতক্ষণ না আপনার ফোন নাম্বার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাকে খুঁজে পাচ্ছি না, যতক্ষণ না আপনার হচ্ছে ইমেইল পাইতেছি ততক্ষণ আপনাকে আমি মেল করতে পারতেছি না। তার মানে এক একটা জিনিস হচ্ছে এগুলো ম্যাপিং। তো যতক্ষণ না একটা জানতেছি ততক্ষণ আরেকটা জানতে পারতেছি না। ক্লিয়ার? এটাকে আমরা ম্যাপিং বলতেছি। বাট যদি র্যান্ডম হয়, র্যান্ডম বলতে বুঝেন যে আমি একটা আইডিয়া লাগালাম, থাকে না? এর আগে আপনাদের মনে আছে কিনা, আপনারা তো ওই যুগটা পার করে আসছেন, যখন নতুন নতুন ফোন আসছে তখন ফোন নাম্বার বানায় বানায় ফোন দিত, এরকম কেউ আছেন? আছো? ফোন নাম্বার বানায় বানায় ফোন দেয়, কার কাছে যায় দেখি? আমার কাছে মিনিট অনেক আছে, ফুরাইতে তো হবে, তাই না? আননোন নাম্বারে একটা যদি মেন নাম্বার পায় তাহলে তো খবর আছে, বারবার ওখানেই মিস কল, ওখানেই ফোন। ছিল কিনা একটা জেনারেশন? গেছে তো? হ্যাঁ, ওই দলে ছিলেন? এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, একটা জেনারেশন ওটা গেছে। এখন তো ফেসবুক চলে আসছে, এখন ফেসবুকে কোথায়? বাট আগে কিন্তু র্যান্ডমলি নাম্বার জেনারেট করতো, করে ফোন দিত। ঠিক আছে, তো এটাতে কি হইতো? একটা না একটা নাম্বার, 11টা নাম্বার ডিজিট থাকলেই হয়েছে। প্রথম 3-4টা ডিজিট ঠিক থাকে, বাকিগুলো আপনি চেঞ্জ করতে থাকেন, হয়তো কি না? তাহলে ওইটা একটা র্যান্ডম নাম্বার থাকতো, আপনি একটা আইডিয়া লাগাইতেন, ওই অনুযায়ী একটা পেয়ে গেছেন। তাহলে ওইটা কি আকারে কাজ করতো? সিকোয়েন্স আকারে কাজ করতো। লাস্টে একটা ডিজিট চেঞ্জ করে দেন, দেখি কার কাছে যায়, আরেকটা ডিজিট চেঞ্জ করে দেয়, আরেকটা কার কাছে যায়। এম আই ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি সিকোয়েন্স, একটার পর একটা সিকোয়েন্স আকারে। বাট আপনি যদি ফিক্স একজনকে পাইতে চান তাহলে ওই ফিক্স নাম্বারটা আপনাকে জানতেই হবে। এম আই ক্লিয়ার? যেমন আপনি এখন চিন্তা করেন, এখনকার অফিসিয়াল যে নাম্বারগুলা, আপনি যদি বলেন যে ভাই আমি উমুককে চাচ্ছিলাম আপনার অফিসে, ওনার নাম্বারটা একটু দিবেন, তখন কি বলে যে আমার যে নাম্বার সেই নাম্বারের লাস্টের যে ডিজিট আছে ওইখানে এত বসান, 10 বসান বা 5 বসান, তাহলে ওনাকে পেয়ে যাবেন। পাই কিনা? তাহলে এটা কি সিকোয়েন্স বলা যাবে কিনা? ক্লিয়ার? তাহলে এই সিকোয়েন্সে আপনি ম্যাপিং করতে পারলেন। বুঝতে পারছি? তাহলে ম্যাপিং আর সিকোয়েন্সের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন? ম্যাপিং বলতে ফিক্স ওই নাম্বারটাই আপনার লাগবে, আর সিকোয়েন্স বলতে একটা কি সিকোয়েন্স নাম্বার দিয়ে আপনি ট্রাই করলে আপনি একজনকে না একজনকে পাবেন। এম আই ক্লিয়ার? ওকে, ওই সিকোয়েন্সের মধ্যে কে কে পড়তেছে? লিস্ট, টাপল আর রেঞ্জ। ক্লিয়ার? আর ওই যে ম্যাপিং, যে ফিক্স একটা নাম্বার দিবে, নাম দিলে ওই নামের বিপক্ষে পরিবর্তে একটা যে নাম ভ্যালু পাবেন, সেটা হচ্ছে আমার কি ম্যাপিং। ক্লিয়ার? আর সেট তো এটার মতোই সিকোয়েন্স, সেট, ফ্রোজেন সেট। ঠিক আছে, বাট সেটটা হচ্ছে আনঅর্গানাইজড। বুঝতে পারছি? এগুলো আমরা ইউজ করবো যখন, তখন আমরা কাজ করতে পারবো, তখন বুঝতে পারবেন। মানে আমি এখন ডাটা টাইপ কত প্রকার হইতে পারে সেটা আমি বুঝাচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে বুলিয়ান টাইপ। বুলিয়ান মানে কি? এটা শুধুমাত্র দুইটা ভ্যালু আছে, 0 আর 1, ইয়েস অর নো, অন আর অফ। ঠিক আছে, ট্রু আর ফলস। ক্লিয়ার? এরকম আরো অনেকগুলো হইতে পারে যেগুলো শুধু দুইটাই থাকে। তো এগুলোকে আমরা কি বলি? বুলিয়ান। কি বলি? বুলিয়ান। বুলিয়ানকে সংক্ষেপে প্রকাশ করা হয় বুল দিয়ে। ঠিক আছে, তার মানে বুল যেখানে থাকবে এটা একটা কি বুলিয়ান ডাটা টাইপ, এবং এটার অ্যান্সার শুধুমাত্র দুইটাতেই আসে। এটার ভ্যালু কি? শুধুমাত্র দুইটা, ট্রু অর ফলস, ইয়েস, নো, 0, 1, এই টাইপের। বুঝতে পারছি? তাহলে হ্যাঁ হলে একটা হবে, না হলে আরেকটা হবে, সোজা হিসাব। ক্লিয়ার? বিদ্যুতের মতো, যে আপনি সুইচ টিপলে কাজ করবে, না করলে করবেন। তাহলে বিদ্যুৎটা আমরা যে সুইচ বলতেছি, এই সুইচটাকে কি বলতে পারি? কোন টাইপের ডাটা টাইপ? বুলিয়ান। ওকে, সবাই কি ক্লিয়ার? ওকে, এরপরে বাইনারি টাইপ। বাইনারি আর নন টাইপ।
বাইনারি টাইপটা আমার বোঝানোর কিছু নাই, কারণ এটাকে বোঝাতে গেলে আরও খান খান করে বোঝাতে হবে। তো বাইটস আর হচ্ছে বাইট অ্যারে আর মেমোরি ভিউ, এই তিনটা আমি শর্টকাটে বলতেছি, তাহলে আপনারা বুঝবেন। বাইট হচ্ছে আমার কি সবচাইতে ছোট জিনিস মেমোরির। একটা মেমোরি আপনি চিন্তা করেন যে আমাদের হার্ড ডিস্ক আছে বা আপনারা এসএসডি ইউজ করেন অথবা ফোনে যে মেমোরি ইউজ করেন, একটা জিবি থাকে। তো জিবিটাকে যদি আপনি একটু ফুল ফর্ম করেন তাহলে দেখবেন গিগা বাইট। তার মানে কি বাইট হচ্ছে সবচেয়ে ছোট অংশ। এই বাইটকে আরও ছোট করা যায়, বাট ওটাকেই ছোট অংশ বলা হয়। তো বাইটকে ছোট করলে আর কি পাওয়া যায় জানেন কেউ? বিট পাওয়া যায়। তো কয় বিটে এক বাইট? 8 বিটে। তা 8 বিটে কি থাকে? 8 বিট মানে হচ্ছে 8টা ঘর, ওই ঘরে শুধুমাত্র 0 আর 1 থাকে। বুঝতে পারছি? তাহলে বাইট মানে কি, এক বাইট যদি বলে তার মানে কয়টা ঘর আছে? 8টা ঘর আছে। আর 8টা ঘরে কয়টা 0 1 রাখা যাবে? 8টা। বুঝতে পারছি? ক্লিয়ার? তা 8টা ঘর টানবেন, টানার পরে এক একটা ঘরের ভিতরে আপনি হয় 0 না হয় 1 রাখতে পারবেন। তাহলে ওটাকে আমরা কি বলতেছি? বাইট। আর বাইটের অ্যারে তার মানে কি, এরকম এক একটা বাইট সর্বনিম্ন আমাদের যে মেমোরি আছে সেটা 2 বাইট হয় একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো এখানে তো ক্যারেক্টার নাই, স্ট্রিং। তো আমরা সর্বনিম্ন 4 বাইটের একটা ভ্যারিয়েবল মানে একটা পাত্র। আপনি দুধের হাঁড়ি কত ছোট আছে, সর্বোচ্চ ছোট একটা আছে না? এর নিচে কি আর হয় 1 পোয়া বা হাফ কেজি এই টাইপের? এর নিচে তো আর হয় না। তাহলে ওটাই হচ্ছে আমার সবচেয়ে ছোট। তো এরকম ছোট ছোট হাঁড়ি মিলে যদি একটা বড় হাঁড়ি বানানো যায় তাহলে ওটাকে কি বলবো? বাইট অ্যারে। আমি যদি আরও বাইট অ্যারে, অ্যারে মানে কি একের বেশি, ঠিক আছে? আমি যদি আরও সুন্দরভাবে বুঝাই তাহলে শীতের দিনে পিঠা খাইছেন না? ওই যে পোয়া পিঠা না কি জানি বলে, যে চিতই পিঠা। তো চিতই পিঠা দেখবেন যে ঝাঁঝরিতে ছোট 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 খোপ থাকে, তাই না? তাহলে ওগুলা কি একসাথে থাকে না? কিন্তু এক একটাতে তো একটা করেই হচ্ছে পোয়া ওঠে, মানে চিতই পিঠা উঠে। তাহলে এক একটা ইয়াতে মনে হয় 5টা বা 8টা করে হচ্ছে খোপ থাকে। তাহলে ওই খোপগুলো একসাথে বলবো কি? খোপ অ্যারে। বুঝতে পারছি? তো এইরকম বাইট যদি একসাথে 4-5টা থাকে তাহলে ওটাকে বলবো বাইট অ্যারে। তাহলে ওটা যেমন খোপ অ্যারে আর এটা হলো বাইট অ্যারে। ক্লিয়ার? এরপরে হচ্ছে মেমোরি ভিউ। তা আপনি পুরো মেমোরিটাকে দেখেন, আপনি বাংলাদেশকে মানে আপনার রাস্তাটাকে আপনি এইখান থেকে সোজা দেখছেন, কিন্তু উপর থেকে কখনো ভিউটা দেখছেন যে রাস্তাটা দেখতে কেমন, ডুবে গেলে কেমন হয়? এই যে ড্রোন, তো এইটাও এক প্রকার হচ্ছে মেমোরি ভিউয়ের মতো কাজ করে। বুঝতে পারছি? যে পুরো মেমোরির কোথায় কি আছে, কোথায় কি রেজিস্টার আছে, ওই জিনিসটাকে কীভাবে আনবো, ওই জিনিসটাকে কীভাবে আনবো, ওইটা আনতে গেলে কোনটা সরাইতে হবে, এই যে জিনিসগুলো এগুলো আমরা মেমোরি ভিউয়ের মধ্যে পাই। আমার কি বুঝতে পারছি? তো এগুলো হচ্ছে আমাদের খুব একটা কাজে লাগে না। এগুলো হচ্ছে যারা কোর প্রোগ্রামিং করে, যেমন হচ্ছে আপনার আইবিএমে যারা কম্পিউটার নিয়ে কাজ করে, আরও ফাস্টার আরও করে, ওগুলো নিয়ে গবেষণা করে, তাদের জন্য এগুলো লাগে। ঠিক আছে? ও মা, ওখানে গেলে এমনি তুমি শিখে দাও। ঠিক আছে? তো এবার হচ্ছে নন টাইপ। ধরেন একটা ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, বাট ওটার ভিতরে আপনি কোনো কিছু দেন না, তাহলে ওটাকে এখন আমরা কি বলবো? কোনো টাইপে ভাগ করতে পারবো না। তো সি প্রোগ্রামিং বা জাভা বা অন্য কোনো প্রোগ্রামিংয়ে কি করতে হয়? আগে টাইপ দিতে হয়, তারপরে ভ্যালু রাখতে হয়। বাট পাইথন একটু উল্টা। পাইথন হচ্ছে আগে ভ্যালু অনুযায়ী সে ওটাকে টাইপে কনভার্ট করে। বুঝতে পারছি? মানে পাত্র, ওই পাত্রের ভিতরে কি ভ্যালু আছে ওই অনুযায়ী ওই পাত্রের নামকরণ হয়। যেমন হাঁড়ি তো হাঁড়ি, একটাতে ভাত রান্না করি আর একটাতে দুধ রান্না করি, দুধ বা চা, তো বলে চায়ের হাঁড়ি, দুধের হাঁড়ি, নাম আলাদা হয়ে যায় কেন? সাইজ কিন্তু সেম। ঠিক আছে? কড়াইয়েও আপনার রান্না করা যায় মাংস, আবার তাওয়াতেও রান্না করা যায়, কিন্তু নাম আলাদা হয়ে গেছে। তার মানে কি? আপনার ভ্যালু অনুযায়ী নামটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ওই রকম আমাদের পাইথনেও সেম, আপনি যে ভ্যালুটা রাখবেন ওই অনুযায়ী আপনার কি হবে? পাত্রের নামটা চেঞ্জ হয়। ক্লিয়ার? তো যদি কোনো নামই মানে কোনো ভ্যালুই না থাকে তাহলে ওটার নাম কি দিবেন? নান টাইপ, কোনো টাইপই না। ক্লিয়ার? এখন যদি নান টাইপ হয় তখন কি সমস্যা? তাহলে আপনি
কোনো ফলাফল পাবেন না, তাহলে ওইটার ভিতরে কোনো ভ্যালু নাই। তাহলে আমাকে যদি চেক করতে হয় যে এটার ভিতরে কোনো ভ্যালু আছে কি না, তাহলে আমি টাইপ দিয়ে চেক করলেই তো আমি পেয়ে যাই যে ওটার ভিতরে আছে কি না। বুঝতে পারছি? বোঝা গেল না? হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে যেমন দেখেন আমাদের একটা ফাংশন আছে, নাম হচ্ছে টাইপ। টাইপ ফার্স্ট ব্র্যাকেট যদি দেন, টাইপ TYPE ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে যে ভ্যারিয়েবলটাকে রাখবেন, যেমন এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, কিন্তু ওয়াই এর ভিতরে কিছু কি রাখা হয়েছে? আচ্ছা, এখন যদি আমি ওয়াই টাইপ জানতে চাই, তাহলে কি করব? ওয়াই এটার ভিতর দিয়ে দেব। এখন যে টাইপটা আছে সে টাইপটা প্রিন্ট করতে হবে না, তা আমি কি করলাম, এই পুরোটাকে প্রিন্টের ভিতরে বসায় দিলাম। তাহলে প্রিন্ট এটার ভিতরে যদি বসায় দেয়, তাহলে এইটা যে অ্যান্সার সেটা কি প্রিন্ট হয়ে যাবে না? তাহলে আমরা দেখি ওয়াই ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখায়। আচ্ছা, আর এখান থেকে দেখ, তো ওয়াই তো কোনো ভ্যালু নাই, যার কারণে সে বলতেছে ওয়াই ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? তা আমি যদি এখানে নান দেই, নান, নান একটা কিওয়ার্ড। এই নান মানে হচ্ছে কিছুই নাই, মানে আপনি যে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলেন এটা যে একটা ভ্যারিয়েবল, সেটা বোঝানোর জন্য তো আপনাকে ওই যে অ্যাসাইন সাইনের খেলা খেলতে হবে, নাহলে তো আপনাকে এটা যে ভ্যারিয়েবল সেটা তো ডিক্লেয়ার করবেন, ঠিক আছে? তখন আপনার এটা কি হবে, সে আপনাকে টাইপটা দেখাবে। তো বলতেছে নান টাইপ। তো নান মানে কি? নান মানে নাই, সেইটাও একটা টাইপ। বুঝতে পারছি? তার মানে আপনার ভ্যালুটাই হচ্ছে নেন। ক্লিয়ার? হ্যাঁ, কেন উল্লেখ করতে হবে আমি বলি। সেটা হচ্ছে আমরা দুইটা পাত্র ডিক্লেয়ার করছি, যতক্ষণ পর্যন্ত ওয়াইয়ের ভিতরে কোনো ভ্যালু না দিব, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবেই না। আমরা তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে তাও ডিক্লেয়ার করা যায়, এখানে ডিক্লেয়ার করাই যাবে। না, নান হচ্ছে কোটেশনে আনতে হয় না, নান একটা কিওয়ার্ড, ঠিক আছে? অনলাইনে যারা আছেন তারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি আপনাদের কনফিউশনটা আমি বুঝছি। আসবে তো, বললাম না, নান একটা কিওয়ার্ড, আর কিওয়ার্ড যেভাবে লেখা সেভাবে লিখতে হবে। এন বড় হাতে দিতে হবে, ট্রু যদি লেখেন টি বড় হাতের, ফলস যদি লেখেন এফ বড় হাতের। হ্যাঁ, লিস্ট আছে তো। হ্যাঁ স্যার, কিছু বললেন? এই যে এটা কিওয়ার্ডের লিস্ট, ঠিক আছে? এটা 33টা, সি প্রোগ্রামিং এ 32টা আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, কে জানি কি বলতেছিলেন? নয়ন ইসলাম আসলেন? আচ্ছা, নাবিল কি আসছে? আসেন। আচ্ছা, কে কি কোশ্চেন করতেছিলেন আরেকবার বলবেন প্লিজ? স্যার বলছিলাম যদি ওয়াই এর ভ্যালু যদি না পায় তাহলে তো এখানে নাম শো করবে না। ওয়াই এর ভ্যালু যদি না পায় তাহলে সে বলবে কি জানেন, যে এই ভ্যারিয়েবলটা আমি পাই না। সে বলবে নট ডিফাইন, মানে আগে থেকে সে চিনে না। তো আমাকে কি করতে হবে, এটার ভিতরে যে কোনো ভ্যালু দিতেই হবে, হয় নান অথবা অন্য কিছু দিয়ে তারপরে বলতে হবে যে আমাকে এটা টাইপ অথবা এটা প্রিন্ট করো, তাহলে সে ওটাকে চিনবে, আর না চিনবে না। এটা চেনার জন্য আমরা বলছিলাম যে একটা অ্যাসাইন সাইন দিতে হয়, এই অ্যাসাইন সাইনের মাধ্যমে সে বুঝে বামেরটা হচ্ছে ভ্যারিয়েবল আর ডানেরটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? তো এই যতক্ষণ পর্যন্ত না অ্যাসাইন সাইন পাইতেছে ততক্ষণ পর্যন্ত সে বুঝে না যে এটা একটা ভ্যারিয়েবল।
আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই যে ভ্যারিয়েবল সবসময় কি করতে হয়, ডাবল কোটেশন ছাড়া প্রিন্ট করতে হয়। ডাবল কোটেশন ছাড়া যদি না প্রিন্ট করেন তাহলে কি করবে না, সে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে না। আর যদি ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দেন তাহলে তো সেই স্ট্রিং ভাববে, আর স্ট্রিংকে যেভাবে পাবে সেভাবে প্রিন্ট করে দিবে, তো এটার ভ্যালু ওয়াই ওয়াই দিয়ে দিবে। ঠিক আছে, দেখছেন? আর যদি ডাবল কোটেশন না দেন তাহলে সে কি ভাববে, এটা একটা ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবলটা যদি উপরে না থাকে তাহলে সে ইরর দিবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা একটা ভ্যারিয়েবলকে যতক্ষণ পর্যন্ত ডাবল কোটেশনের ভিতরে না দিব ততক্ষণ পর্যন্ত ওটা ভ্যারিয়েবল, আর যদি ডাবল কোটেশনে দিয়ে দিই তাহলে ওটাকে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, সে কিন্তু আর ওটার ভ্যালুটাকে দিবে না। দেখেন ওয়াই প্রিন্ট করছি, নাম দিছে, কিন্তু যদি এটা ডাবল কোটেশন দিয়ে দেয় বা সিঙ্গেল কোটেশন তাহলে সে কি করবে, ওয়াইটাকেই প্রিন্ট করে দিবে, কারণ আমরা কি জানি ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাই প্রিন্ট করবে। ক্লিয়ার? তো দেখেন ওয়াই প্রিন্ট করতেছে, ওয়াই ভ্যালু কিন্তু প্রিন্ট করতেছে না, তার মানে কি সেটাকে ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছে না। ক্লিয়ার? তো ধরেন আমাদের ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তো আমরা জানি যে কোনো একটা লেটার দিয়ে স্টার্ট করা যায়, চাইলে আপনি এক লেটারেরও করতে পারেন, চাইলে বেশি করতে পারেন। তো আমরা ভ্যারিয়েবল কিভাবে নেব বলেন, তা আমরা এক্স এর ভিতরে 10 নিলাম, ওয়াই এর ভিতরে আমরা 5 নিলাম। এখন আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, তাহলে প্রিন্ট করি এক্স প্লাস ওয়াই, তাহলে কি হয়ে যাবে, সে যোগের অ্যান্সার দিবে। এরপরে যদি আমি আবার প্রিন্ট করি যে মাইনাস ওয়াই, তার মানে কি করবে, সে এক্স থেকে ওয়াই মাইনাস করবে। এরপরে আমরা যদি আবার করি গুণ করব, তার মানে কি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি গুণ। এক গুণটা কি দিয়ে করি আমরা, অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে, স্টার, স্টার দিলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে এরা কি দিবে, গুণফল দিবে। এরপরে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি করব, স্ল্যাশ, এটা দিব, তাহলে এই স্ল্যাশটা দিয়ে কি বোঝায়, ভাগ, ডিভাইডেড। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করব, ভাগশেষ বের করব। তা আমরা যদি পার্সেন্টেজ দেই তাহলে কি করবে, সে এক্স থেকে ওয়াইকে ভাগ করবে, ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেটা দিবে। ঠিক আছে, তা আমরা এখন রান করি, তাহলে এখানে কত আসবে, দিচ্ছি 0 আসুক, সমস্যা নাই, ভাগশেষ। তো তাহলে দেখেন প্রথম লাইনের জন্য কি করছে, এক্স প্লাস ওয়াই, এটা কি সাম করছে না? তা আমরা চাইলে সাম কথাটা এখানে লিখে দিতে পারি, যে সাম, ডাবল কোটেশনের ভিতরে লিখে দিলাম যে সাম ইকুয়াল টু, তারপর এখানে একটা কমা দিয়ে দেবো, তাহলে কি হবে, এই জিনিসটা আলাদা হয়ে যাবে, এই জিনিসটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চাইলে কি করতে পারি, হ্যাঁ এটাকে আমরা সাব করে দিতে পারি। সাব মানে কি, সাবট্রাকশন, বিয়োগ। এরপরে আমরা এটাকে কি করতে পারি, মাল্টিপ্লিকেশন, এমইউএল দিতে পারি, আবার প্রোডাক্ট দিতে পারি, PRODUC, প্রোডাক্ট। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, ডিভিশন দিয়ে দিতে পারি, DIV। ঠিক আছে, ডিভিশন। ঠিক আছে, এরপরে আমরা কি দিতে পারি, ভাগশেষ, মোড, মডুলাসই তো মোড, এই যে মোড, ভাগশেষ, তাহলে ভাগশেষকে মডুলাসও বলা যায়। চাইলে একটা করে স্পেস দিয়ে দিলাম, তাহলে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখন যদি রান করি তাহলে দেখবেন জিনিসটা আরেকটু সুন্দরভাবে আসবে। তাহলে দেখেন প্রথম লাইনে যে যোগ করলাম এক্স এবং ওয়াই, এক্স এর ভ্যালু কত, 10, আর ওয়াই এর ভ্যালু, তাহলে 10 আর 5 আসছে 15। এখন 10 থেকে যদি 5 বিয়োগ করি কত আসবে, 5 আসছে 5, আর 10 আর 5 যদি গুণ করি তাহলে কত হয়, 50 আসছে 50। আচ্ছা 10 থেকে 5কে যদি ভাগ করি কত পাবো, 2.0। এটা সবসময় মাথায় রাখবেন, যদি শুধু ভাগ হয় তাহলে সবসময় ফ্লোটে আসবে 2.0। ঠিক আছে, এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় অ্যান্সার আসতে পারে, যে অ্যান্সার থাকবে 10 বিভক্ত 5, অ্যান্সার আসবে 2, 2.0, 2.5, 2 বা 1.5, কোনটা অ্যান্সার হবে, 2.0 বা 2.0। ঠিক আছে, তাহলে সবসময় ডিভিশন কিসে আসে, ফ্লোটে। আচ্ছা মোড, মোড মানে কি, ভাগশেষ। তাহলে এক্স কে ওয়াই দিয়ে ভাগ দিছি, তাহলে এক্স মানে 10, 10কে 5 দিয়ে যদি ভাগ দেয়
তাহলে ভাগশেষ কত থাকে 0, কারণ এটি নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, এখন যদি এটা 11 দিয়ে দেই তাহলে কি হবে, তাহলে এখানে ভাগশেষ কত আসবে 1, কারণটা কি? আচ্ছা, এখন যদি এটা এরকম দেই তাহলে এখন ভাগশেষ কত আসবে? আমি তো বলে দিতে পারবো এখানে কত আসবে। এখানে আসবে 11। কেন আসবে 11? কারণ আমি 11কে 50 দিয়ে ভাগ দিলে কি হবে না, ভাগ হবে না, আর ভাগ না হলে তো ওটা ভাগশেষ। এটা গত দিনও শিখেছিলাম যে 50কে দিয়ে আমি কি করতেছি, 11কে ভাগ দিতেছি, তো যেটা ভাগ যায় না ওটাই তো ভাগশেষ, তাই না? তাই একবারও ভাগ যায় নাই, তাহলে ওটাই ভাগশেষ। তাহলে 50কে দিয়ে 11কে যদি ভাগ দিই, ভাগ যাচ্ছে না, তার মানে 11ই ভাগশেষ। না, দশমিক কেমনে আসবে? আমরা ভাগশেষ যদি করি তাহলে দশমিক কখনোই আসবে না। আমরা শুধুমাত্র ভাগফলে দশমিক পাবো, ভাগশেষে না। ভাগশেষ কোনটা আমরা একটু দেখি তো, আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। আচ্ছা, আমাদের কি মনে আছে যে আমরা যদি ধরেন 5 দিয়ে আমরা ভাগ করলাম 10কে, ঠিক আছে? তাহলে এইভাবে ভাগ করছি না, তো 5 দুগুণী 10, তাহলে এখানে ভাগশেষ কত আসলো 0, তাই না? কিন্তু যদি এটা এরকম হয় যে আমরা 3 দিয়ে 10কে ভাগ করব, তিন দিয়ে কতকে 10কে ভাগ করব, ঠিক আছে? তাহলে 3 তিরিকে কত হয় 9, তাহলে বিয়োগ করলে কত আসে? তাহলে এখন এটা হলো ভাগফল, এটা হলো ভাজ্য, আর এটা হলো ভাজক, আর এটা হলো ভাগশেষ। ঠিক আছে, কারণ কি 3 দিয়ে 1কে ভাগ যাচ্ছে না, যার কারণে এটা ভাগশেষ। তাহলে আমার কি ছিল যে আমরা 50 দিয়ে কি করব, 11কে ভাগ দিব, ভাগ কি যাচ্ছে? তাহলে এটাই ভাগশেষ না? বুঝতে পারছি? সিম্পল ব্যাপার, বাট অনেক দিন হয়ে গেছে করেন নাই, এজন্য এরকম লাগতেছে। তাহলে এটার অ্যান্সার কি আসবে? 11 আসবে। তাহলে আমরা কি সুন্দর করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ পেয়ে গেছি না? এখন এইটা কি করতে হবে, এটা আরেকভাবে করা যায়। সেটা কিভাবে? এই ভ্যালুটা কারো ভিতরে অ্যাসাইন করে তারপরে ওটাকে অ্যান্সার করা। যেমন আমি বললাম সাম ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, একই ব্যাপার, ওয়াই প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। তারপরে যদি আমি এখানে কি করি, সামটাকে প্রিন্ট করি সাম, তাহলে সেম অ্যান্সার আসবে না? কিন্তু জিনিসটা অর্গানাইজড হবে কি না? এখন আমি সামকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এখানে যখন ডাইরেক্ট প্রিন্ট করতেছি তখন কি ওটাকে কোথাও ইউজ করতে পারতেছি? কারণ ওই যে এক্স প্লাস ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা কোথাও স্টোর হয় না, ডাইরেক্ট অ্যান্সার দিছে। বুঝতে পারছি? আর এখন কি হয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কার ভিতরে অ্যাসাইন হয়েছে? সামের ভিতরে। তাহলে এই সামকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো এখন। বুঝতে পারছি? তাহলে এটাকে বলা হয় মানে স্টোর করা, ভ্যালুটাকে স্টোর করাটা হচ্ছে আমাদের মেইন কাজ। কারণ স্টোর না করলে আমি পরবর্তীতে আবার প্রসেসিং করতে পারবো না। এম আই ক্লিয়ার? তো তাহলে আমি সামটাকে আলাদা করছি। এবার আপনারা সাব, প্রোডাক্ট, ডিভিশন, মোড এটাকে আলাদা করে প্রিন্ট করেন দেখি। এখানে এটা থাকবে না, এটা চলে যাবে ওগুলোর আন্ডারে। হ্যাঁ, আলাদা কোনো ভ্যালু নেন, আপনাদের ইচ্ছা। এবার ভ্যালুটাকে আবার আমরা কি করব, ইউজার যেন দিতে পারে সেই ব্যবস্থাটা করবো। ঠিক আছে, আপাতত এটা করেন।